হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26-এর সাবজেক্ট কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1, যেটা আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম, এর আমরা 15টি পর্ব ইতিমধ্যে শেষ করেছি। আজকে আমরা 16 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের CC03 সাবজেক্টটির ফার্স্ট চ্যাপ্টারের 16 নম্বর পর্ব আলোচনা। ইতিমধ্যে আমরা স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের নিয়ে শুরু করেছিলাম। তো এর আগে আমরা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে তাদের বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করেছি। আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আলোচনা শুরু করব। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কোন কোন ত্রুটির কথা উল্লেখ করেন? বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসঙ্গে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কয়েকটি ত্রুটির কথা উল্লেখ করেন। এগুলি হলো: 1. বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজগুলিতে শিক্ষাদানের ব্যবস্থা মোটেও সন্তোষজনক নয়। তাদের কোনো আয়ের উৎস নেই। ছাত্রদের বেতনের উপর নির্ভর করে তাদের চলতে হয়। 2 হচ্ছে, স্নাতক স্তরে পাঠ্যক্রম মূলত সাহিত্যধর্মী ও তত্ত্বগত, কারিগরি ও বৃত্তি শিক্ষার কোনো ব্যবস্থা এখানে নেই। শিক্ষণ পদ্ধতি ও বক্তৃতা ধর্মী। 3 হচ্ছে, কলেজ অধ্যাপকদের বেতন অত্যন্ত অল্প। তাদের চাকরি নিশ্চিত করা বা নিশ্চয়তা নেই। কাজের সম্মান নেই, ফলে উপযুক্ত ব্যক্তি এই চাকরি গ্রহণ করতে চান না। 4. বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজের চাপে ভারাক্রান্ত। কলেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়কে বিদ্যালয়ের অনুমোদন দান ও পরীক্ষা গ্রহণে ব্যস্ত থাকতে হয়। 5 হচ্ছে, বিশ্ববিদ্যালয় আইন অত্যন্ত অনমনীয়। সবকিছু কাজের উপর সরকার কর্তৃত্ব করে থাকে। এবং 6 হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র কল্যাণের উপর মোটেও নজর রাখতে পারে না। এখানকার পঠন পাঠন ব্যবস্থা মোটেও বাস্তবমুখী নয়। এই শিক্ষা কেবলমাত্র কেরানি তৈরি করার উপায় মাত্র হয়ে দাঁড়ায়। এখানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে এই সকল ত্রুটি দূর করার জন্য স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কোন কোন নীতির সুপারিশ করেন? বিশ্ববিদ্যালয়ের এই সকল ত্রুটি দূর করার জন্য স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের বিশেষ কিছু নীতি সুপারিশ করে। এক হচ্ছে, মূলত 4টি গুরুত্বপূর্ণ। 1 হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কর্ম লাঘব করতে হবে। 2, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান সংক্রান্ত ত্রুটি দূর করতে হবে। 3, বিশ্ববিদ্যালয়ের প্রশাসক সংগঠন করতে হবে। এবং 4, বিভিন্ন নতুন কোর্সের প্রবর্তন করতে হবে। এরপরে আমরা এগুলো নিয়ে, এই 4টি বিষয়কে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের বিশ্ববিদ্যালয়ের কর্ম লাঘব করার প্রসঙ্গে কোন কোন নীতির কথা উল্লেখ করেছে? বিশ্ববিদ্যালয়ের কর্ম লাঘব করতে এর জন্য কমিশন যে সুপারিশগুলি দিয়েছেন তা হলো: 1, আইএ স্তরকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। 2, কলকাতা বিশ্ববিদ্যালয় এমনভাবে সংস্কার করতে হবে যাতে এটি একটি প্রকৃত শিক্ষণধর্মী বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে। 3, কলকাতার বাহিরে কলেজগুলিকে এমনভাবে উন্নত করতে হবে যাতে তারা ক্রমশ এগুলিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে। এবং সেই সাথে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনের কথাও উল্লেখ করা হয়েছিল পূর্ববঙ্গের উন্নতির জন্য, কারণ সেই সময় ছিল অবিভক্ত বাংলা। পরের প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান সংক্রান্ত ত্রুটিগুলি দূর করতে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কোন কোন সুপারিশ উল্লেখ করে? বিশ্ববিদ্যালয় শিক্ষাদান সংক্রান্ত ত্রুটি দূর করতে কমিশন যে সকল সুপারিশগুলি উল্লেখ করেন তা হলো: 1, আইএর পর স্নাতক স্তরের পাঠ্যসূচি 3 বছর ব্যাপী হবে। 2, বিভিন্ন ধরনের বৃত্তিমুখী পাঠ্যক্রম প্রবর্তন করা প্রয়োজন, যেমন কারিগরি শিক্ষা। 3, স্নাতক স্তরে পাস কোর্সের সাথে অনার্স কোর্সের প্রবর্তন করতে হবে। সেই সাথে শিক্ষাদানকে কেবলমাত্র বক্তৃতা ভিত্তিক না রেখে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করে শিক্ষার্থী অধ্যাপকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। পড়াশোনার পরিবেশ আরো উন্নত হবে। পরের পয়েন্ট হচ্ছে, ভারতীয় ভাষার চর্চাকে উৎসাহিত করে বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষার অধ্যাপক সৃষ্টি করতে হবে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে, ডিগ্রি পরীক্ষার অনার্স কোর্সে দেশীয় ভাষাকে পাঠ্যক্রমে স্থান দিতে হবে। তো শিক্ষা সংক্রান্ত এই সকল সুপারিশ করেছিল
পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক সংগঠন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুপারিশগুলি কি ছিল? বিশ্ববিদ্যালয়ের প্রশাসক সংগঠনের প্রসঙ্গে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সুপারিশগুলি ছিল: এক হচ্ছে বিদ্যালয় যেন একটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত না হয় তার জন্য বিশ্ববিদ্যালয় পরিচালিত ব্যবস্থাকে বা পরিচালক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। 2, কলেজের অধ্যাপকবৃন্দ যাতে বিদ্যালয়ের পরিচালনা অধিকতর প্রাধান্য লাভ করে সেই জন্য পরিচালক সমিতিকে তাদের প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি করতে হবে। 3, বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় নিয়ম নমনীয় করতে হবে। 4, সিনেটের পরিবর্তে ব্যাপক প্রতিনিধিত্বমূলক কোর্ট এবং সিন্ডিকেটের পরিবর্তে ক্ষুদ্র কার্যকরী সমিতি গঠন পরামর্শ দেওয়া হয়। 5 হচ্ছে প্রতিটি বিষয়ে পঠন পাঠনের সুবিধার জন্য স্নাতকোত্তর স্তরে বিষয়গত বিভাগ স্থাপন এবং বিভাগীয় প্রধান অধ্যাপক নিয়োগ করতে হবে। 7 হচ্ছে কমিশন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির কর্মসূচির মধ্যে সমন্বয়ের কথা ঘোষণা করে। এবং 8 নম্বর শেষ পয়েন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের চাকরি ও পদোন্নতির বিষয়গুলি পরিচালনার জন্য পৃথক সংস্থা অর্থাৎ বিশ্ববিদ্যালয় চাকরি কমিশন গঠনের কথা সুপারিশ করা হয়। এরপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আরো বাস্তবমুখী করে তুলতে নতুন কোর্সের প্রবর্তনের প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কি কি নীতি সুপারিশ করে? বিভিন্ন নতুন কোর্সের প্রবর্তনের কথা প্রসঙ্গে কমিশন বলে: 1, শিক্ষক শিক্ষণের সুযোগ সৃষ্টির প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তত্ত্ব বিভাগ খোলা হবে। স্নাতক ও ইন্টারমিডিয়েট স্তরে শিক্ষা তত্ত্বকে একটি বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। 2, বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান কারিগরি শিক্ষার সম্প্রসারণের দায়িত্ব বিশ্ববিদ্যালয়কেই গ্রহণ করতে হবে। 3 হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নতি ও অন্যান্য মঙ্গলের জন্য ডাইরেক্টর অফ ফিজিক্যাল নিয়োগ করা ও ছাত্র কল্যাণের সমস্ত বিষয়টির ওপর কমিশন গুরুত্ব আরোপ করেছিল। এবং 4 হচ্ছে 15-16 বছর বয়সী মেয়েরাও যাতে শিক্ষা লাভ করতে পারে তার জন্য গার্লস স্কুল সংগঠন নারী শিক্ষার উন্নতির জন্য বিশেষ বোর্ড প্রতিষ্ঠা করতে হবে তার কথা উল্লেখ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের গুরুত্ব বা তাদের রিপোর্টের গুরুত্ব কোথায় আলোচনা করো? ভারতীয় শিক্ষার ইতিহাসে স্যাডলার কমিশনের রিপোর্টের গুরুত্ব অত্যন্ত উল্লেখযোগ্য ও মূল্যবান। এর পরবর্তীকালে শিক্ষার গতি প্রকৃতিকে এই রিপোর্টে বিশেষভাবে প্রভাবিত করেছে। আজও ভারতীয় শিক্ষা ব্যবস্থার বেশিরভাগ ক্ষেত্রে এই সুপারিশগুলিকে প্রাসঙ্গিক বলে মনে করা হয়। এক হচ্ছে আমাদের দেশে মাধ্যমিক স্তরের যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিস্তৃত হয়েছে তার ব্যবস্থা অর্থাৎ আইএ যে ইন্টারমিডিয়েট স্তরটি সৃষ্টি হয়েছিল সেটা পরবর্তীকালে একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক হিসাবে আমাদের মাধ্যমিকের মধ্যে স্থান পেয়েছে। 2 হচ্ছে 3 বছরের ডিগ্রি কোর্সের প্রবর্তন করা হয়েছে। 3, পৃথক পর্ষদ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। 4, আইএ বিষয়ে বিশেষীকরণের ব্যবস্থা করা হয়েছে যার ফলে এখন উচ্চ মাধ্যমিকে বহুমুখী পাঠ্যক্রমের ব্যবস্থা রয়েছে। 5 হচ্ছে মাধ্যমিক ও আইএ বোর্ডগুলোকে স্বয়ংশাসিত সংস্থা হিসেবে গঠনের কথা বলা হয়েছে যার কারণে বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডগুলি স্বয়ংশাসিত সংস্থা হিসেবে পরিচালিত হয়। এবং 6 হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত রাখার জন্য কার্যকারী সমিতি অর্থাৎ বোর্ড অফ স্টাডিজ গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার কথা বলা হয়েছে। এখন এই সবের মধ্যে দিয়েই পরিচালিত হয়ে থাকে আমাদের বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিকের বোর্ডগুলি। তো এখানেই এর গুরুত্ব যে এমন একটি কার্যক্রম সেই সময় প্রস্তুত করা হয়েছিল যা এখনো বর্তমান কাল পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। পরের প্রশ্ন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের সীমাবদ্ধতা আলোচনা করো। তো 1917 খ্রিস্টাব্দে বা সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন যা স্যাডলার কমিশন নামেও পরিচিত ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রস্তাব দিলেও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি ছিল। এক হচ্ছে বাস্তবতার অভাব। কমিশনের অনেক সুপারিশ সেই সময় আর্থসামাজিক পরিস্থিতির তুলনায় অনেক বেশি অগ্রসর ও জটিল হয়েছিল যার কারণে তা কার্যকর করা প্রায় কঠিন হয়ে পড়েছিল। 2, আর্থিক সংকট। সুপারিশগুলো বাস্তবায়নের জন্য যে বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন ছিল তৎকালীন ব্রিটিশ সরকার তা দিতে আগ্রহী ছিল না। 3 হচ্ছে ভাষা সংক্রান্ত দ্বিধা। কমিশন মাধ্যমিক স্তরে মাতৃভাষা ব্যবহারের কথা বললেও উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরাজিকেই প্রাধান্য দিয়েছিল যা সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
4 হচ্ছে সীমিত এলাকা। যদিও সুপারিশগুলো সারা ভারতের জন্য প্রাসঙ্গিক ছিল, কিন্তু কমিশনের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ফলে অন্যান্য আঞ্চলিক সমস্যাগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। 5 হচ্ছে আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন। আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন একটি আদর্শ পরিকল্পনা হলেও সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কলেজগুলিকে একত্রিত করে তাকে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল কাজ ছিল। এবং 6 হচ্ছে ধর্মের ভিত্তিতে শিক্ষা পর্ষদের প্রতিনিধি মনোনয়ন। ধর্মের ভিত্তিতে শিক্ষা পর্ষদের প্রতিনিধি মনোনয়ন বিষয়টির মধ্যে সাম্প্রদায়িকতার বীজ লুকিয়ে থাকে, যার কারণে এই বিষয়টি অত্যন্ত বাস্তবমুখী ও আধুনিকতার পরিচয় দিলেও সমর্থনযোগ্য হয়নি কোনোদিনও। পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম ও স্নাতক স্তরের শিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশনের প্রধান সুপারিশগুলি কী ছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পাঠ্যক্রম ও ডিগ্রির মেয়াদি সম্পর্কে কমিশন বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব দিয়েছিল। এক হচ্ছে 3 বছরের স্নাতক কোর্স, ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্নাতক বা ডিগ্রি কোর্সের মেয়াদ 3 বছর করার সুপারিশ হয়। অনার্স কোর্স ও পাস কোর্সের বিভাজন, মেধাবী শিক্ষার্থীদের জন্য সাধারণ পাস কোর্সের থেকে আলাদা একটি উচ্চতর বা উন্নততর অনার্স কোর্স প্রবর্তনের কথা বলা হয়। 3 হচ্ছে আধুনিক বিষয়ের অন্তর্ভুক্ত। উচ্চশিক্ষায় বিজ্ঞান, কৃষি, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যা, বাণিজ্য শিক্ষার মতো বৃত্তি ও কারিগরি বিষয়গুলি অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়। 4 হচ্ছে নারী শিক্ষা। উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কমিশন একটি আলাদা বা পৃথক নারী শিক্ষা বোর্ড বা বোর্ড অফ ওমেন্স এডুকেশন গঠন ও আলাদা কলেজ স্থাপনের সুপারিশ করা হয়। পরের প্রশ্ন হচ্ছে বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন গঠনের বিষয়ে স্যাডলার কমিশনের সুপারিশ কী ছিল? তো স্যাডলার কমিশন লক্ষ্য করেছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওপর মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষার অতিরিক্ত বোঝা রয়ে যাচ্ছে। তো তাই জন্যে সেই বিশ্ববিদ্যালয়গুলির চাপ বা ভার লাঘব করার জন্য যে সুপারিশগুলি হয়, এক, বিশ্ববিদ্যালয়ের মুক্তি, মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট স্তরকে উচ্চ মাধ্যমিক শিক্ষার দায়িত্ব থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। স্বতন্ত্র বোর্ড গঠন, প্রতিটি প্রদেশে একটি করে বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড ইন্টারমিডিয়েট এডুকেশন বা হায়ার সেকেন্ডারি বোর্ড তৈরি করা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গঠনের কথা বলা হয়। এর মধ্যে দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রক্রিয়া পরিচালিত হয় এবং পরীক্ষা গ্রহণের দায়িত্ব থাকে। দায়িত্ব বন্টন, এই বোর্ডগুলোর কাজ হবে হাই স্কুল ও ইন্টারমিডিয়েট কলেজের পাঠ্যক্রম তৈরি করা এবং পরীক্ষা পরিচালনা করা, যা আগে বিশ্ববিদ্যালয় করত। 4 শিক্ষা স্বায়ত্তশাসন, শিক্ষা পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের প্রতিনিধি এবং সরকারের বিশেষজ্ঞদের এই বোর্ডে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এই সুপারিশের ফলে ভারতের বিভিন্ন রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালনার জন্য আলাদা আলাদা শিক্ষা সংক্রান্ত বোর্ড নির্মিত হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইত্যাদি রয়েছে। এগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন।